ডক্টর মোহাম্মদ ইউনূস দেশের বিষয়গুলো নিয়ে কথা বলেন না, দেখবেন এগুলোর মধ্যে এক ধরনের অতি নাটকীয়তা আছে, চমক সৃষ্টি করার চেষ্টা আছে, মানুষকে চমৎকৃত করা, মুগ্ধ করার চেষ্টা আছে, এবং তার মধ্যে অনেক সত্যের অপলাপ আছে, অনেক মিথ্যাচার আছে, অনেক কিছু এড়িয়ে যাওয়ার ব্যাপার আছে। প্রধান উপদেষ্টার বিদেশ সফর, এই বিদেশ সফর নিয়ে আমরা দেখতে পাচ্ছি নানা আলোচনা সমালোচনা হচ্ছে। অনেকে বলছেন তিনি 10 মাসের মধ্যে 10 বার 11 বার তিনি বিদেশ সফর করেছেন। বাংলাদেশ সৃষ্টির সাথে জড়িত যত ঘটনা, স্মৃতি, ইতিহাস, ব্যক্তি, স্মারক, এগুলো তারা ধ্বংস করা শুরু করেছে। বঙ্গবন্ধু তো এই 16 বছর বাংলাদেশ চালান নাই। এই 16 বছরের জন্য শেখ হাসিনা এবং তার দলের যারা ছিলেন তারা দায়ী। আপনি সেখানে বঙ্গবন্ধুকে, ইতিহাসের মহানায়ককে আপনি খলনায়ক বানানোর চেষ্টা করছেন, তার চরিত্র হরণ করার চেষ্টা। ডক্টর মোহাম্মদ ইউনূসকে এই 32 নম্বর নিয়ে চাতাম হাউসের যে ডায়লগটি হয়েছে সেখানে প্রশ্ন করা হয়েছিল যে এই একটা ঐতিহাসিক বাড়ি বা একজন প্রয়াত নেতার বাড়ি ভাঙচুর করা হয়েছে, তার সরকার নীরব ছিল কেন? উনি ঐক্যের কথা বলেন, তাহলে একটা বড় অংশকে বাদ দিয়ে কীভাবে ঐক্য করবেন? তিনি কিন্তু ওই প্রশ্নের যথাযথ উত্তর দেন নাই, তিনি এড়িয়ে গেছেন এবং মুখস্থ বলি। একটিও কি সংবাদ সম্মেলন করেছেন? বাংলাদেশে যারা সংবাদকর্মী তাদের কি ইচ্ছা করে না ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা প্রশ্ন করি, তার সংবাদ সম্মেলনে অ্যাটেন্ড করি, তার কাছ থেকে আমরা জনগণের পক্ষে তথ্য জানতে চাই, বা আমাদের চাওয়ার যেগুলো তথ্য সেগুলো আমরা জানতে চাই। প্রধান উপদেষ্টার বিদেশ সফর, এই বিদেশ সফর নিয়ে আমরা দেখতে পাচ্ছি নানা আলোচনা সমালোচনা হচ্ছে। অনেকে বলছেন তিনি 10 মাসের মধ্যে 10 বার 11 বার তিনি বিদেশ সফর করেছেন। প্রত্যেকটি সফরের আসলে কতটা প্রয়োজনীয়তা ছিল এটি নিয়েও প্রশ্ন তুলছেন। অনেকে বলছেন যে রাষ্ট্রীয় অর্থে তিনি ব্যক্তিগত সফরও, নানা রকমের কথাবার্তা হচ্ছে। এই বিষয়টি আপনি কিভাবে দেখেন বর্তমান বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট এই জায়গা থেকে? দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের বিদেশ সফর এটা নতুন কিছু না। তিনি প্রধান উপদেষ্টা হওয়ার বহু বছর আগ থেকেই তিনি সারা বছরই বিদেশ সফর করতেন, বেশিরভাগ সময় দেশের বাইরে থাকতেন। নানান উপলক্ষে, নানান ঘটনায়, নানান আয়োজনে, নানান দাওয়াতে, নানান অ্যাওয়ার্ড গ্রহণ করতে, নানান জায়গায় বক্তৃতা দিতে তিনি সারা বিশ্ব ঘুরে বেড়ান। ফলে তার এই বিদেশ সফরের অভ্যাসটা অনেক পুরনো। সেটি কতটা প্রয়োজন, কতটা তার ভালো লাগা থেকে, কতটা নিজের অর্জন থেকে, কতটা দেশের সম্মানের জন্য, সেটি নিয়ে বিস্তর আলোচনা হতে পারে, কিন্তু তার জন্য বিদেশ সফর নতুন কিছু না। কিন্তু তিনি যখন সরকারের দায়িত্ব নিলেন এরকম ক্রান্তিকালে, এবং দেশে এত সব সংকট, এবং খুবই মানে বাংলাদেশের ইতিহাসে এই 5ই অগাস্টের অভ্যুত্থান এবং অভ্যুত্থান পরবর্তী যে বাস্তবতা, এমনটা বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয়বার ঘটনায়। এর আগে অনেক বড় বড় পরিবর্তন হয়েছে। আপনার 75-এ 15ই আগস্ট হয়েছে, 90-এ হয়েছে, 2007-এ হয়েছে, কিন্তু এবার একটা ভিন্ন, অন্য যে কোনো সময়ের চেয়ে। সেই বাস্তবতায় এরকম ক্রুশিয়াল একটা সময়ে সরকারের দায়িত্ব নেওয়া, এবং তার ভাষায় তিনিই বলেন তাদের 3টি মূল কাজ, একটা হচ্ছে বিচার, একটি হচ্ছে সংস্কার, একটি হচ্ছে নির্বাচন। তো 3টা কোনোটাই কম গুরুত্বপূর্ণ না, একটার চেয়ে একটা বেশি গুরুত্বপূর্ণ বলার সুযোগ নাই, কারণ প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ। এখন এত সব গুরুত্বপূর্ণ কাজ এবং দেশে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা, জননিরাপত্তা নিশ্চিত করা, এই যে মব, আমরা সেই ডক্টর ইউনূস দায়িত্ব নেওয়ার আগ থেকেই 5ই অগাস্টের পরে 8ই অগস্ট পর্যন্ত সারা দেশে যা হয়েছে, এটাকে আপনি কি মব ভায়োলেন্স বলবেন, না নৈরাজ্য বলবেন, না তাণ্ডব বলবেন, যা কিছু বলতে পারেন। যখন থেকে সরকার গঠন করা হলো, তিনি দায়িত্ব নিলেন, তারপরও দীর্ঘদিন পর্যন্ত আমরা বলেছি, শুনেছি যে এরকম অবস্থায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা, পুলিশকে আবার সক্রিয় করা, তাদের মনোবল বাড়ানো, জননিরাপত্তা নিশ্চিত করা কঠিন কাজ। ঠিক আছে, সেই কাজটি করতে করতে একটা সময় মোটামুটি উন্নত হলো পরিস্থিতি। পুলিশ নিষ্ক্রিয় ছিল, ভয়ে ছিল, পালিয়েছিল, তাদের মনোবল কম ছিল, ঠিক আছে, কিন্তু সেনাবাহিনী তো মাঠে ছিল, এবং পুলিশের ঘাটতিটা পূরণের জন্যই কিন্তু সেনাবাহিনীকে মাঠে নামানো হয়। সেনাবাহিনীর চেয়ে বেশি দায়িত্ব পালন করার মতো কোনো বাহিনী তো বাংলাদেশে নাই। সেই সেনাবাহিনী থাকার পরও কিন্তু আমরা দেখেছি একের পর এক মব ভায়োলেন্সের ঘটনা ঘটেছে, এবং সেই মব ভায়োলেন্স ব্যক্তি থেকে শুরু করে প্রতিষ্ঠান পর্যন্ত, বিভিন্ন রাজনৈতিক দলের অফিস, বিভিন্ন ব্যক্তির বাড়িঘর, বিভিন্ন স্থাপনা, এবং দেখবেন আপনি আওয়ামী বিরোধিতার নামে বা শেখ হাসিনা সরকারের যেই অপরাধ, সেগুলোর বিরোধিতার নামে একটা শ্রেণী, তারা কিন্তু ইতিহাস ধ্বংসে আপনার উৎসবে মেতে উঠেছে। সেটা কীরকম? বাংলাদেশ সৃষ্টির সাথে জড়িত যত ঘটনা, স্মৃতি, ইতিহাস, ব্যক্তি, স্মারক, এগুলো তারা ধ্বংস করা শুরু করেছে। বঙ্গবন্ধু তো এই 16 বছর বাংলাদেশ চালান নাই। এই 16 বছরের জন্য শেখ হাসিনা এবং তার দলের যারা ছিলেন তারা দায়ী। আপনি সেখানে বঙ্গবন্ধুকে
ইতিহাসের মহানায়ককে আপনি খলনায়ক বানানোর চেষ্টা করছেন, তার চরিত্র হনন করার চেষ্টা করছেন। বঙ্গবন্ধু একজন মানুষ ছিলেন, তার দীর্ঘ রাজনৈতিক জীবনের লড়াই সংগ্রাম এবং বাংলাদেশ সৃষ্টিতে তার অবদান এবং মুক্তিযুদ্ধে তার মানে তার নেতৃত্বে বা তার অনুপস্থিতিতে প্রবাসী সরকার, মুজিবনগর সরকার যে মুক্তিযুদ্ধ পরিচালনা করেছে, মুক্তিযোদ্ধারা আপনার যুদ্ধ করেছেন, অসংখ্য মানুষ মারা গেছেন, এই সব ইতিহাসকে পাল্টানো, বিকৃত করা, হেয় করা, ছোট করা, একটি গণ অভ্যুত্থান আর একটি মুক্তিযুদ্ধ দেশ স্বাধীন করার জন্য পৃথিবীর অন্যতম শক্তিশালী সেনাবাহিনী পাকিস্তানের, তার বিরুদ্ধে যুদ্ধ করে দেশ স্বাধীন করা, মানে কিসের সাথে কি তুলনা করা তারা শুরু করেছিল 5ই আগস্টের পর থেকে, সেটির ধারাবাহিকতা চলেছে বহুদিন। আপনি বঙ্গবন্ধু ভাস্কর্য ভাঙছেন, আপনি জাতীয় চার নেতার ভাস্কর্য ভাঙছেন, আপনি মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙছেন, আপনি বীর শ্রেষ্ঠের ভাস্কর্য ভাঙছেন, আপনি মুক্তিযুদ্ধের যত স্মারক আছে সারা বাংলাদেশে সব কিছু আপনি ভাঙছেন, আপনি মানে যত মানে ইতিহাস ধরেন 32 নাম্বার, ডক্টর মোহাম্মদ ইউনূসকে এই 32 নাম্বার নিয়ে চাতাম হাউসের যে ডায়লগটি হয়েছে সেখানে প্রশ্ন করা হয়েছিল যে এই একটা ঐতিহাসিক বাড়ি বা একজন প্রয়াত নেতার বাড়ি ভাঙচুর করা হয়েছে, তার সরকার নীরব ছিল কেন? উনি ঐক্যের কথা বলেন, তাহলে একটা বড় অংশকে বাদ দিয়ে কীভাবে ঐক্য করবেন? তিনি কিন্তু ওই প্রশ্নের যথাযথ উত্তর দেন নাই, তিনি এড়িয়ে গেছেন এবং মুখস্থ বলি। এবং দেশের বাইরে গিয়ে যখন ডক্টর মোহাম্মদ ইউনূস দেশের বিষয়গুলো নিয়ে কথা বলেন না, দেখবেন এগুলোর মধ্যে এক ধরনের অতি নাটকীয়তা আছে, চমক সৃষ্টি করার চেষ্টা আছে, মানুষকে চমৎকৃত করা, মুগ্ধ করার চেষ্টা আছে, এবং তার মধ্যে অনেক সত্যের অপলাপ আছে, অনেক মিথ্যাচার আছে, অনেক কিছু এড়িয়ে যাওয়ার ব্যাপার আছে। এবং দেখেন ডক্টর মোহাম্মদ ইউনূস উনি আন্তর্জাতিক ব্যক্তিত্ব, ওনার নাম সুনাম অর্জন সারা বিশ্বে আছে, থাকবে, কিন্তু তিনি এই যে বিদেশ প্রীতির কথা আপনি বলছিলেন না, বিদেশ সফরই তার বিদেশ প্রীতির একমাত্র লক্ষণ না। আরেকটা লক্ষণ হচ্ছে, আমরা প্রধান উপদেষ্টা হওয়ার আগে বলতাম ডক্টর মোহাম্মদ ইউনূস আন্তর্জাতিক ব্যক্তিত্ব, সারা বিশ্বে উনি ঘুরে বেড়ান, নানা অনুষ্ঠানে বক্তৃতা দেন, বিভিন্ন সভা, সেমিনার, সিম্পোজিয়ামে অনেক প্রশ্নের উত্তর দেন, তিনি বিদেশি গণমাধ্যমকে সাক্ষাৎকার দেন, বিভিন্ন ক্রাউডে অনেক প্রশ্নের উত্তর দেন, কিন্তু দেশে এসে তিনি সংবাদ সম্মেলন করেন না, বাংলাদেশের সাংবাদিকদের কোনো সাক্ষাৎকার দেন না এবং তাদের কোনো প্রশ্ন উত্তর দেন না। শেষের দিকে তিনি যখন শেখ হাসিনা সরকারের শেষের দিকে তিনি নিজেই বিভিন্ন মামলায় আপনার অভিযুক্ত হয়ে আদালতে আসা যাওয়া করছিলেন, তখন তার প্রতি সরকারের যে আচরণ সেটির প্রতিবাদ সবাই করেছে, ওই সময়টা তিনি টুকটাক কথা বলেছেন, কিন্তু আবার দেখেন উনি আগের ফর্মে চলে গেছেন। আপনি গত এই 10 মাসে বাংলাদেশে কয়েকজন সম্পাদককে, বাছাই করা কয়েকজন সম্পাদককে তিনি সাক্ষাৎকার দিয়েছেন, একটিও কি সংবাদ সম্মেলন করেছেন? বাংলাদেশে যারা সংবাদকর্মী তাদের কি ইচ্ছা করে না ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা প্রশ্ন করি, তার সংবাদ সম্মেলনে অ্যাটেন্ড করি, তার কাছ থেকে আমরা জনগণের পক্ষে তথ্য জানতে চাই, বা আমাদের চাওয়ার যেগুলো তথ্য সেগুলো আমরা জানতে চাই? তারপরে থেকে তো দেশের বাইরে করেন, প্রেস সচিবই কথা বলেন, অথবা সংবাদ সম্মেলন নিয়ে বলতে গেলে এখন আপনার অনুষ্ঠান শেষ হবে না, সেটা বাদ দিলাম, তিনি সেটি করেন না, কিন্তু বাইরে গিয়ে সেটি করেন। সেখানে তিনি 32 নম্বর ভাঙচুর করার ব্যাপারে তিনি বলেছেন, পুলিশের উপর দোষ দিয়েছেন, এই অভ্যুত্থান হয়েছে, এই পরিস্থিতি হয়েছে, সেই পুলিশ এরকম ছিল, সেই পুলিশ দায়িত্ব নিতে পারে না, সেই পুলিশের সাহস ছিল না, উমুক তুমুক হ্যান ত্যান, আমরা তাদের এই করছি সেই করছি বলে টিলা এড়িয়ে গেলেন। কিন্তু 32 নম্বর টানা 2 দিন ব্যাপী ভাঙা হলো, সরকারি ক্রেন আপনার বুলডোজার এনে লাইভে ঘোষণা দিয়ে, সেখানে পুলিশ গেল, সেখানে সেনাবাহিনী গেল, তারা গালি খেয়ে ফেরত আসলো, কারণ তাদেরকে কোনো নির্দেশ দেওয়া হয় না এদেরকে থামাও। 32 নম্বর তো শুধু একটা বাড়ি না, 32 নম্বর একটা ইতিহাস, বাংলাদেশের জন্মের ইতিহাসের একটা বড় অংশ হচ্ছে 32 নম্বর। এটা কারা ঘুরিয়ে দিতে চায়? কারা এই যে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধ কেন্দ্রিক যত ইতিহাস, ঐতিহ্য, স্মারক এগুলোকে ধ্বংস করতে চায়? যারা বাংলাদেশ চায় না, যারা বাংলাদেশের বিরোধিতা করেছিল, এবং সেই শক্তি এখন এত বেশি নিজেকে শক্তিশালী ভাবছে, তারা বাংলাদেশকে উল্টে ফেলবে, পাল্টে ফেলবে। মানে এই বাংলাদেশকে তারা অন্য বাংলাদেশ, নতুন বাংলাদেশ বানাতে চায়। শুনলে ইতিবাচক মনে হয়, আসলে তো তারা 71 পূর্ব বাংলাদেশ বানাতে চায়, পূর্ব পাকিস্তান বানাতে চায়। তাদের ইতিহাস, তাদের বয়ান, তাদের কথাবার্তা, তাদের আকাঙ্ক্ষা, তাদের পরিকল্পনা এবং তাদের কাজকর্ম আপনি সব যোগ করেন, একেবারে জলবত্তরলং, যে তারা আসলে 71-এ যে তাদের কলঙ্ক, 71-এ যে তাদের ইতিহাস, কারো নিজেদের, কারো পূর্বপুরুষের, কারো পূর্বপুরুষেরও আগের পুরুষের, এসব পাপ মোচনের জন্য তারা এই 24-এর গণঅভ্যুত্থানটাকে বেছে নিয়েছে। এই 24-এর গণঅভ্যুত্থানের উপর ভর করে তারা 71-এর পাপ মোচন করতে চায়, এবং সেই কারণে ইতিহাস বিকৃতি থেকে শুরু করে আপনার ইতিহাসের যে নায়ক মহানায়ক তাদেরকে কলঙ্কিত করার চেষ্টা করা। আপনি দেখবেন এই অভ্যুত্থানের ফলে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। এখন আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার পরে
একমাত্র এবং সবচেয়ে বড় দল হিসেবে বিএনপি আবির্ভূত হয়েছে বা আগে থেকেই ছিল। আওয়ামী লীগ তার প্রতিপক্ষ না থাকার কারণে বিএনপি এখন অদ্বিতীয়, তার ধারে কাছে কোনো দল নাই। যেই দলটি টানা 16 বছর নির্যাতিত নিগৃহীত হয়েছে এবং যেই দলটি এই অভ্যুত্থানে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে ইন টার্মস অফ পার্টিসিপেশন, তাদের ত্যাগ, তাদের কর্মী, তাদের আন্দোলন, নেতৃত্বে ছিল ছাত্ররা এবং সেটি একটা রাজনৈতিক কৌশল ছিল। এটাও বারবার বলা হয়েছে যে যদি বিএনপির নামে বা অন্য কোনো দলের নামে আন্দোলন হয় সেটিকে সরকার একভাবে দেখবে। ছাত্র আন্দোলন করছে, সুতরাং ছাত্রদের পেছনে সকল রাজনৈতিক অরাজনৈতিক মানুষ ছিল। সেই আন্দোলনে তাদের বিরাট স্টেক ছিল, ভূমিকা ছিল, অবদান ছিল, সেটাকে ছোট করার চেষ্টা, সেটা বাদ দেন। তো সেই বিএনপিকেও কিন্তু এই শক্তি, যারা অভ্যুত্থানের শক্তির মধ্যে কিন্তু আবার অপশক্তি আছে এবং তাদের পেছনে আছে জামাতের মতো দল, তারা মিলে কিন্তু আওয়ামী লীগকে পতন ঘটানোর পরে বিএনপিকেও আওয়ামী লীগের কাতারে ফেলার চেষ্টা করেছে। কারণ বিএনপির প্রতিষ্ঠাতা একজন মুক্তিযোদ্ধা, বিএনপিতে প্রচুর মুক্তিযোদ্ধা আছে। আওয়ামী লীগের বড় দোষের একটি হচ্ছে তারা 71-এর মতো ইতিহাসকে, মুক্তিযুদ্ধকে, বঙ্গবন্ধুকে, জাতীয় চার নেতাকে, মুক্তিযোদ্ধাদেরকে রাজনীতিতে অপব্যবহার করেছে, মুক্তিযুদ্ধ বেঁচে খেয়েছে। বিপরীতে এখন তারা নাই, তাদের অনুপস্থিতিতে তাহলে সেই 71-এর যদি আপনার অর্জন, ইতিহাস, ঐতিহ্য, গর্ব যা কিছু সেটি ধারণ করা বলার একমাত্র দল বিএনপি। বিএনপির প্রতিষ্ঠাতা যেমন মুক্তিযোদ্ধা, বিএনপিতে প্রচুর মুক্তিযোদ্ধা ছিল এবং এখনও আছে। বিএনপির মুক্তিযুদ্ধ নিয়ে তারা অনেক বেশি গর্ব করে। সেই জায়গায় বিএনপিকে আওয়ামী লীগের কাতারে ফেলার চেষ্টা করেছে, বিএনপিকে আওয়ামী লীগের কাতারে ফেলে সেটাকেও মাইনাস করার একটা চেষ্টা করেছে। সেটা তারা পারে নাই বা পারবেও না। এখনও যখন আমরা দেখি যে কিছু কিছু দল সরকারের দিক থেকে, এনসিপি দিক থেকে, জামাতের দিক থেকে বা তাদের ভাবাদর্শে আরও যেসব দল আছে, তারা যখন বিএনপিকে আওয়ামী লীগের মতো গালি দেওয়া শুরু করে, এই ভারতের দালাল, এ হচ্ছে আপনার কি বলে গণবিরোধী, জনবিরোধী, তারা সংস্কার মানে না, তারা রাষ্ট্র সংস্কার করতে চায় না, তারা ভালো গণতন্ত্র চায় না, এসব। ওরা তো গণতন্ত্রে বিশ্বাস করে না, আর তারা আরেক দলকে অভিযুক্ত করে গণতন্ত্র মানে না বা সংস্কার মানে না। যেটুকু সংস্কার বিএনপি মেনেছে, তারা নিজেরা যে সংস্কার প্রস্তাব আরও বছর 3 আগে দিয়েছে, সেটুকু করলেও তো রাষ্ট্রে বড় ধরনের পরিবর্তন হয়। যারা অবাস্তব এবং কি বলবো বাস্তবায়নযোগ্য না এরকম সংস্কারের কথা বলে, এবং সংস্কার এমন কাজ না যে আজকে আপনি সিদ্ধান্ত নিলেন কালকে এটা বাস্তবায়ন করে ফেলেন। এটা দীর্ঘ প্রক্রিয়ার ব্যাপার, ধাপে ধাপে হবে এবং সেটা একটা রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে হবে, আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে হবে। তারা ওভারনাইট সব কিছু করে ফেলতে চায়, আন্দোলন করে 36 দিনে সরকার ফেলে দেওয়া যায়, কিন্তু রাষ্ট্র সংস্কার এবং রাজনীতি বদল এটা ওভারনাইট করা সম্ভব না, 36 দিনে করা সম্ভব না। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।